আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছিল Realme C75x অর্থাৎ এই মোবাইলটা। এই ফোনটা আমাদের কাছে বেশ অনেকদিন ধরে রয়েছে, 17-18 হাজার টাকা বাজেট রেঞ্জে এসেছে। রিভিউটা আনতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, বাট এই ফোনটা ইউজ করতে যেয়ে এটার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই ফোনটা আদৌ অ্যাকচুয়ালি ভালো ফোন কিনা বা আপনাদের কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। প্রথমে চলুন আমরা দেখে নিই এই মোবাইলটার বক্স কন্টেন্টে কী কী রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং Realme C75X মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের হালকা ম্যাট টেক্সচারে ফিনিশিং দেওয়া রয়েছে এবং এক ধরনের গ্রেডিয়েন্ট একটা ফিল পাওয়া যায়। সো আউটডোরে একটু সূর্যের নিচে আপনি যদি ডানে বামে টিল্ট করেন সুন্দর একটা শেড দেয়, যেটা দেখতে বেশ ভালোই লাগে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছে হলো আর্মর শিল্ড গ্লাসের প্রোটেকশন, অর্থাৎ বেশ শক্তপোক্ত এই ফোনটার ডিসপ্লে। তার পাশাপাশি এই মোবাইলটাতে IP68 এবং 69 রেটিং রয়েছে। ফর দ্যাট রিজন আপনারা পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখতে পারেন, যেটা এর আগের ভার্সনের ফোনটা ছিল সেটা তো দেখেছি, এটাতেও সেম জিনিসটা রয়েছে। সেই সাথে এই মোবাইলটার পিক ব্রাইটনেস আমাদের কাছে একটু কম মনে হয়েছে। আউটডোর ইউজ করার সময় আমরা বেশ আলোর স্বল্পতার দেখা পেয়েছি এই ফোনটার ডিসপ্লে থেকে। তার পাশাপাশি এই মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম। ওভারঅল মোবাইলটা সিঙ্গেল হ্যান্ডে যদিও কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়, বাট আমার কাছে থিকনেস 8 মিলিমিটার হিসাবেও একটু মোটা মনে হয়েছে। যাই হোক, এই মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটা, মোবাইলটার উপর অংশ কিছু নেই। মোবাইলটার নিচে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই মোবাইলতে রয়েছিল 5600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে এবং ফোনটা আমরা একবার চার্জ দিয়ে অল ইন অ্যাবাউট অলমোস্ট 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা এবং বেসিক ইউজ করে। অপরদিকে যখন আমরা টানা ইউজ করেছি, টানা গেমিং করেছি, টানা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 5 ঘন্টা থেকে স্লাইটলি একটু বেশি। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 15 ভার্সন এবং এই মোবাইলটাতে 8GB র্যামের পাশাপাশি 16GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এবং এই মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে আননেসেসারি প্রচুর অ্যাপস রয়েছে। এত অ্যাপস অ্যাকচুয়ালি এখনকার যুগে মানায়ও না, ভালোও লাগে না, মানুষ এই ধরনের অ্যাপস ইউজও করে না। সো আমি রিকোয়েস্ট করবো রিয়েলমিকে এই ধরনের অ্যাপসগুলো যদি না দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। স্পেশালি ছোট ছোট অনেক গেমস আছে যেগুলোর অনেক নোটিফিকেশন আসে। সো এই অ্যাপসগুলোর কথা যদি বাদ দেই, নর্মাল যে ইউআই ছিল, ইউআইটা ওভারঅল বেশ স্মুথ ছিল, আরেকটু স্মুথ হলে আরও বেশি ভালো লাগতো। তবে যেই বাজেটে এসেছে আর দেশের ডলারের যে প্রাইস, সেই হিসাবে মনে করবো যে ওভারঅল ওকে লেভেলের আছে। দেন এই মোবাইলটা রেয়ার প্যানেলে বিশাল ক্যামেরা হাউসে 3টা ক্যামেরা হোল দিয়ে একটা মেইন ক্যামেরা রয়েছে, সেটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ক্যামেরা দিয়ে যখন আমরা আউটডোরে ছবি তুলতে গিয়েছি, ছবির ডিটেলস মোটামুটি ওকে লেভেলের ছিল, তবে ছবির ডাইনামিক রেঞ্জটা খুব একটা ভালো ছিল না। কালার অ্যাকুরেসিরও যথেষ্ট ঘাটতি ছিল। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় আমরা দেখা গেছে যে ডাইনামিক রেঞ্জ মোটামুটি পেলেও এজ ডিটেকশনটা আবার ঠিকঠাকই পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটিতে হাইস্ট 1080p 30fps ভিডিও শুট করা যায়। যেহেতু মোবাইলটিতে কোনো জাইরো ইআইএস বা ওএস নাই, সো আমরা ভিডিও শুট করে বেশ ভালো পরিমাণে শেকি ফিলে দেখা পেয়েছি। অপরদিকে মোবাইলতে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হলে ভালো, তা একটু ভালো রেজলিউশন পেতাম, বাট এই সেলফি ক্যামেরা যখন আমরা আউটডোরে বেশ ভালো লাইট কন্ডিশনের ছবি তুলেছি তখন অনেক ভালো ছবি এসেছে, ডিটেলসও যথেষ্ট ভালো ছিল। এবং সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডে তোলার ছবি পারফরমেন্স আমার কাছে থাকা মেইন ক্যামেরার পোর্ট্রেট মোডের থেকে বেশি ভালো লেগেছে এবং বেশি ডিটেলস পেয়েছি বলে মনে হয়েছে। তার পাশাপাশি এই মোবাইলতে রয়েছে হলো ক্যামেরা টু APR সাপোর্ট। স্বপ্ন চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে রয়েছিল মিডিয়াটেক হেলো G81 আলট্রা প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপি হিসাবে মোবাইলতে রয়েছিল মালিক G52। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,67,244, বেঞ্চমার্ক স্কোর টেস্টার রেজাল্ট স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলে দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করা ট্রাই করেছি, যদিও পাবজি গেমস এই প্রসেসরে এই সময় এসে খুব একটা পারফেক্ট ডিল না, তবে মোটামুটি আমরা পাবজি গেমসটা এই ফোনে খেলতে পেরেছি। হালকা পাতলা বেশ ভালো পরিমাণে ল্যাগিংয়েরও দেখা পেয়েছি। অপরদিকে আবার অ্যাশফার গেমসটা যে খেলেছি, কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল, তবে ডিসপ্লে ব্রাইটনেস একটু কম হওয়ার কারণে অনেক যে বেশি ভালো লেগেছে সেটা বলবো না, তবে খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি অ্যাশফার গেমসটা
এই ফোনে খেলে। দেন এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের 120Hz রিফ্রেশ রেট সহ IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা হলো HD+ রেজলিউশনের ডিসপ্লে। ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়া অবশ্যই উচিত ছিল, এবং ডিসপ্লে রেজলিউশন হলো 1604x720 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 264 ppi। ডিসপ্লে কালার কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটা আমাদের কাছে একটু ব্রাইটনেস কম মনে হয়েছে, যেটা ভিডিও শুরুতে বলেছি, বাট ভিডিও দেখার সময় আবার ডিটেলস যথেষ্ট ভালো ছিল। আমরা দেখা গেছে যে লং টাইম মুভি টুভি দেখেছি, অনেক ভালো লেগেছে, আর চার্জ ব্যাকআপও ওভারঅল ভালো ছিল। ফর দ্যাট রিজন লং টাইম মুভি দেখতেও খারাপ লাগেনি। ডিসপ্লের চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে চিনটা স্লাইটলি একটু মোটা মনে হচ্ছে, আর একটু চিকন হলে ভালো লাগতো। তার পাশাপাশি ডিসপ্লের ঠিক উপরের সেন্টার রয়েছে 5 সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3 এর সাপোর্ট। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 17,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগেনি। এই মোবাইলটা নাম্বার 1 যে বিষয়টা ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস কম। আউটডোর ইউজ করতে যে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তার পাশাপাশি এই ফোনটার রিয়ার প্যানেলে মাত্র একটা ক্যামেরা রয়েছে, যদিও দেখতে 3টা ক্যামেরা মনে হচ্ছে। অ্যাটলিস্ট একটা আলট্রাওয়াইড ক্যামেরা দিলে বেশি ভালো হতো, বা আলট্রাওয়াইড ক্যামেরা না দিলেও অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের যদি একটা ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া হতো, তাহলে আরেকটু ভালো পোর্ট্রেট ছবির পারফরমেন্স পেতাম। তার পাশাপাশি এই ফোনটার UI নট ব্যাড, যথেষ্ট ভালো, বাট টু মাচ আননেসেসারি অ্যাপস রয়েছে। এই অ্যাপসগুলো না থাকলে আরেকটু ভালো লাগতো, আরেকটু স্মুথ পারফরমেন্স পেতাম আমরা। এবং সেই সাথে এই মোবাইলটাতে যে প্রসেসরটা ইউজ করেছে, এটা ট্রু যে বাজেট হিসাবে একদম পারফেক্ট প্রসেসর রাইট নাও যে কন্ডিশন, বাট যদি আরেকটু ভালো প্রসেসর বা মিডিয়াটেক হলেও G99 বা 90 সিরিজের কোনো প্রসেসর দেওয়া হতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। আর সব কথা শেষ কথা, ফোনটার প্রাইস স্লাইটলি যদি একটু কম হতো তাহলেও ওভারঅল বেস্ট ডিল হতো। এনিওয়েজ, এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুকটা বেশ সুন্দর। আউটডোরে ইউজ করার সময় হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। তার পাশাপাশি এই মোবাইলটাতে IP68 এবং 69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। তো এই ধরনের সার্টিফিকেশন থাকলে যেটা হয়, আপনার লং টাইম একটু নিশ্চিন্তে ফোনটা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, হাত থেকে পড়লে তেমন কিছু হবে না। সেই সাথে ফোনটা দিয়ে গেমিং করার সময় গেমিং পারফরমেন্স আমরা অনেক বেশি ভালো না পেলেও আপনারা যদি মোটামুটি লাইট টাইপের গেম খেলেন তাহলে আপনার অনেক ভালো লাগবে। সো ওভারঅল ওয়াটারপ্রুফ এবং শক্তপোক্ত এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।